আসলে একটু কান্নাও চলে আসে, কারণ আমার মাকে বলতেন না, অন্ধ ছেলে জন্ম করেছিস, কিছু করতে পারবে না, ও কী করবে, ওকে দিয়ে কী হবে, এরকম কথা বলতেন আমার মাকে অনেকে। বাবাকে বলতেন না তেমন একটা, কিন্তু মাকে অনেকে বলে দিত। তারপর আমি যখন এই মানে পড়াশোনাও করতে পারিনি এক পর্যায়ে, তখন আমারও খারাপ লাগতো, নিজের মানুষ তো ঠিকই বলে, আমি কী করে খাবো, কী করে বাঁচবো, আমি আমার তো কিছু করার ওয়ে নেই। এক পর্যায়ে যখন পড়াশোনা স্টার্ট করলাম 12 সালে, তখন তো মানে সবাই অবাক যে অন্য ছেলে পড়ে কীভাবে, দেখতে তো পারে না, পড়াশোনা করে কীভাবে, এভাবে করে যখন নমস্কার সবাইকে। আজকে আমি যার সাথে দাঁড়িয়ে আছি উনি হচ্ছেন হরিবল ব্যানার্জি। ভগবানের কৃপাতে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন এবং উনি শারীরিক চোখে দেখেন না এই সমস্যা আছে, তবুও উনি চান্স পেয়েছেন। ওনার সাথে কথা বললাম, উনি চমৎকার, ওনার যে এনার্জেটিক ফিলিংটা আমি উপলব্ধি করতে পেরেছি এবং আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করছি যে ওনার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার আমার সুযোগটা হচ্ছে। নমস্কার। আপনার পরিচয়টা একটু বলবেন, পড়াশোনা কোন স্কুল থেকে বা আমি হরিবল ব্যানার্জি, আমার জন্মস্থান হচ্ছে হুগলিছড়া চা বাগান, শ্রীমঙ্গল উপজেলা। আমি পড়াশোনা করেছি প্রথমত মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুলে। এর আগে আমি ব্র্যাকের শিক্ষা কর্মসূচির সাথে জড়িত ছিলাম। তারপরে আমি মৌলভীবাজার গভ কলেজ থেকে এইচএসসি পাশ করি। আর আমার মা বাবা দুজনই চা শ্রমিক। আমি তো পড়াশোনার পাশাপাশি ইউথ অ্যাডভোকেসি এবং গান করি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি গানও করেন? পরিচয় দৃষ্টি প্রতিবন্ধী আপনি, তবুও আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত দূরে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, পড়াশোনা করে যাচ্ছেন। এই যে একটা যে জিদ, এটা কোথা থেকে আসলো? কারণ আপনার মধ্যে যে একটা স্পাহাটা কীভাবে তৈরি হলো? এটা এই স্পার্কটা আপনি বলতে পারেন যে মানে একজন স্বাভাবিক স্টুডেন্টের ক্ষেত্রে যদি বিষয়টাকে দেখেন, তাহলে তার মধ্যে একটা জেদ কাজ করবে, তার মধ্যে একটা স্বপ্ন কাজ করবে, তা আমি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। তা আমার ক্ষেত্রে সেটা ছিল না, আমার ক্ষেত্রে ছিল যে আমি পড়াশোনা করব। আমার ক্ষেত্রে সেটা ছিল যে আমি পড়াশোনা করব এবং আমি একটা ভালো পর্যায়ে গিয়ে আমার বাবা মাকে ভালো পর্যায়ে নেব। কারণ তারা দুজনই মানে দৈনিক 178 টাকা মজুরি তাদের। তো তারা যে পর্যায় থেকে আমাকে বড় করেছে, আর আমি যে মানে তাদেরকে বা আমার বাবা মাকে যতটা কাছে থেকে আমি জানি, যতটা কাছে থেকে দেখেছি, তারা যে পরিমাণে মানে কষ্ট সহ্য করে আমাকে বড় করেছে, আমি তাদের সেই কষ্টটা লাঘবের জন্য, তাদেরকে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য আমি মূলত পড়াশোনা করে যেতে চাই। এক পর্যায়ে আমি যখন মানে পড়াশোনা স্টার্ট করি, পড়াশোনার স্টার্টটা আমার এরকম হয় 2008 সালে আমি ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে ভর্তি হই। ব্র্যাক স্কুলে ভর্তি হই, আমাদের চা বাগানে যেটা খোলা হয়েছিল। তো সেখানে আমাকে কিন্তু প্রথমে তারা নিলেও পরবর্তীতে তারা আমাকে বাদ দিয়ে দেয়। বাদ দেওয়ার কারণ এটা ছিল যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি মানে আমি পড়তে পারবো না বা আমার পড়াশোনার কোনো ওয়ে নাই। তো শেষ পর্যন্ত আমি হতাশ হয়ে আমার বন্ধু বান্ধবের সাথে ভর্তি হয়েছিলাম, তারা পড়তে যাওয়া শুরু করলো, কিন্তু আমি আর পড়তে যেতে পারলাম না। তো এটা আমার একটা আক্ষেপ থেকে গেল। পরবর্তীতে 4 বছর আফটার 4 ইয়ার্স আমি মানে 2012-তে আবার অ্যাডমিশন নিলাম ওই একই স্কুলে। তখন ব্রেইল পদ্ধতি নামক একটি পদ্ধতির সাথে তারা পরিচয় করিয়ে দিল যে দৃষ্টি প্রতিবন্ধীরা এই পদ্ধতির সাহায্যে পড়াশোনা করে থাকে। যেমন ব্রেইল পদ্ধতিটা বেসিক্যালি ইটস এ ফর্মেট অফ ডটস। এটা বেসিক্যালি 6টা ডট থাকে, যে 6টা ডটের উপর ভিত্তি করেই বাংলা এবং ইংলিশ এবং মানে সংখ্যা সব অ্যালফাবেট এবং মানে যে নাম্বারসগুলো সবগুলো মানে ফরম্যাটেড থাকে। তো ওই ডটগুলো মানে একটা পেপারে যখন আমরা ওই ডটগুলো দিই, ফুটাগুলো দিই, ওই ফুটাগুলো আমরা হাতে টাচ করে ফিঙ্গার মুভ করে করে আমরা ওটা পড়ি। যদি এই মুহূর্তে দেখানো যেত তাহলে আরও ভালো হতো। আর বলা থেকে কথাটা কেউ বুঝতে পারছেন জানি না। তো ওই পদ্ধতিতে পড়াশোনা আমি স্টার্ট করি। তো আমি পড়াশোনার যেহেতু আমার একটা আক্ষেপ ছিল, আমি পড়াশোনা করতে পারিনি, তখন আমি সেই সুযোগটা পেলাম। আমি মনে করবেন যে জানে প্রাণে একেবারে পড়াশোনা শুরু করলাম। এক পর্যায়ে আমি 4.83 পেয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিএসসি পরীক্ষা উত্তীর্ণ হই এবং জেনারেল গ্রেডে বৃত্তিও পাই। এক পর্যায়ে আমি পুগলিয়া হাই স্কুলে ভর্তি হই। আমাদের 6-এ যখন আমি পড়াশোনা করার সময় আছে তখন ওইখানে ভর্তি হই, কিন্তু ওইখানে ব্রেইল পদ্ধতি না থাকায় ওইখানকার ওইখানে দুজন স্যার আমাকে
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় বা মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুলে ট্রান্সফার করে দেন। ওই দুজন স্যারের কথা না বললেই নয়, যদি তারা না করে দিতেন আমাকে ট্রান্সফার, তাহলে হয়তো আমি ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে এসএসসি পর্যন্ত যেতে পারতাম না অন্তত। তো অভিজিৎ স্যার এবং পঙ্কজ স্যার পুরুলিয়া হাই স্কুলের, এই স্যার দুজনের অনেক কৃতজ্ঞ আমি তখন। তো তারপর আমি জেএসসিতে জিপিএ 4.86 পেলাম। আর এসএসসিতে অবশ্য আমি অবশ্য মানবিক বিভাগ থেকে জিপিএ 5 ট্যালেন্ট প্রবৃত্তিও পেলাম 2022 সালে। তো এক পর্যায়ে ওই তখন থেকে আমাকে নিয়ে মানে বিশ্ববিদ্যালয়ের কথা শুরু হয়েছে, তোমার যে রেজাল্ট, তুমি তো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, কিন্তু অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে হয় কি যে তারা ইন্টার লেভেল থেকেই বিশ্ববিদ্যালয়ের মানে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করতে থাকে বা ধরেন মানে একরকম প্রস্তুতি প্রসেস শুরু করে দেয়, প্রিপারেশন শুরু করে দেয়। কিন্তু আসলে আমার ক্ষেত্রে ছিল বিষয়টা ভিন্ন, কারণ আমাকে তো মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার জন্য ব্রেল বই দেওয়া হতো। তারপর আমি আবার তখন কিন্তু কিছু কিছু বই পেতাম না, বা গাইড বই যেগুলো সহযোগিতা নিতে হতো সেগুলোও কিন্তু আমাকে মানুষের মাধ্যমে রেকর্ড করিয়ে পড়তে হতো। এক পর্যায়ে হলো কি যে যখন ইন্টার লাইফে প্রবেশ করলাম ইন্টার লাইফে, তো তখন কিন্তু আমাকে পুরোটাই রেকর্ডের উপর ডিপেন্ডেন্ট হতে হলো, কারণ সরকার মাধ্যমিকের পরবর্তী শ্রেণীগুলোর আর কোনো বই ছাপায় নাই ব্রেইলে, সরকারিভাবে আর ছাপানো হয় না। তো আমি এক পর্যায়ে ভিউ ফাউন্ডেশনের মাধ্যমে, ভিউ ফাউন্ডেশন একটা দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়ক একটা প্রতিষ্ঠান, তারা কিছু বই সহযোগিতা করে, যদিও তারা মানে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা দিতে পারেনি, তবে যাই করেছে তাদের প্রতি কৃতজ্ঞ আছে। তবে বাকি সমস্ত বই আমাকে মানুষের রেকর্ড নিয়ে পড়াশোনা করতে হয়েছে। যেমন আমার আমি স্টুডেন্ট পড়াই আর কি, তো আমার স্টুডেন্টরা রেকর্ড দিয়েছে, আমার ফ্রেন্ড সার্কেলে অনেকে রেকর্ড দিয়েছেন, কিছুক্ষণ আগে দুইজন দাদার সাথে দেখা হলো, তারাও রেকর্ড দিয়েছেন। তো এরকম আরও অনেকেই আমাকে রেকর্ড দিয়ে সহযোগিতা করেছেন আমার পড়াশোনার ক্ষেত্রে। আর এক পর্যায়ে আমি যখন পরীক্ষার কথা বলতে যাই, পরীক্ষা অংশগ্রহণ আমি কীভাবে করতাম, আমার বোর্ড পরীক্ষাগুলোয় আমাকে শ্রুতি লেখক বা রাইটারের সাহায্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যেমন আমাকে একজন প্রশ্ন পড়ে শোনাবে, আমি ওই প্রশ্নটা শুনবো, তারপর ওইটার উত্তর দিলে আরেকজনের উত্তরটা লিখবে, সে অবশ্যই হতে হবে আমার নিচের কাছে। তো এইরকম একটা মানুষ খোঁজা মানে মহা মুশকিল একটা ব্যাপার সেবার ছিল, এখনও এটা একটা মুশকিল ব্যাপার। কারণ মানে দেখা গেল যে অনেকে অনেক প্রবলেমে থাকে, অনেকে সহায়তা করতে চায় না, অনেকের ইচ্ছা থাকার সত্ত্বেও করতে পারে না। তো এ ধরনের বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে আমি 3টা বোর্ড পরীক্ষা দিয়েছি। যাদেরই সহযোগিতায় এই পরীক্ষাগুলো দিতে পেরেছি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই মানে ইন্টার লাইফের প্রতিটি পরীক্ষা, মানে কলেজের ইন্টারনাল প্রতিটি পরীক্ষা আমাকে শ্রুতি লেখকের সাহায্যে দিতে হয়েছে। সবার প্রতি কৃতজ্ঞতা আছে আমার। এখন আমার এই বিশ্ববিদ্যালয় পরীক্ষাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সুযোগ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আমাকে সহযোগিতা করেছিল 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী আব্দুল কাইম খান, মোহাম্মদ আব্দুল কাইম খান। সেটার প্রতি অনেক কৃতজ্ঞ আমি। তো এইভাবে মানে এই যে একজন বলে দিলে তারপর আমি শুনবো, তারপর আমি উত্তর দিলে সে লিখবে, এটাতে কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার, প্রসেসিংটা কিন্তু মানে লং টাইম প্রসেস। তো 5 মিনিটের একটা আনসারে আমার 15 মিনিট যেত। তো এই টাইম ম্যানেজমেন্টের একটা যে বিষয়, পরীক্ষার হলে বসে কোন দিক দিয়ে সময় চলে যায় বলা যায় না। তবে ওই ক্ষেত্রে আমরা আরও বেশি টাফ মানে সিচুয়েশন ফেস করেছি, কারণ আমাদেরকে টাইম ম্যানেজ করে উত্তর দিতে হতো, যে এইটাতে বেশি সময় লাগালে অন্যটা দিতে পারবো না। তো এরকম করে আমাদেরকে এমসিকিউ কোয়েশ্চেন, রিটেন এগুলো সবই দেখতে হয়েছে। তো এভাবে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে আজকে এই পর্যায়ে আসা। তবে সবার সহযোগিতা, আমার পরিশ্রম এবং বাবা মায়ের আশীর্বাদ, সবার আশীর্বাদ আজকের এই প্রাপ্তি আর কি। ধন্যবাদ। এটা আমার একার প্রাপ্তি না, সবার প্রাপ্তি, এবং আমাদের পুরো 4 জনগোষ্ঠী আপনাকে নিয়ে গর্বিত আমরা, ঠিক আছে। এবং আমি একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই আপনাকে, আপনি চা বাগান, আমি পালকুল চা বাগান থেকে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি যে আমরা বাগানে একটু ছোটো মানসিকতা নিয়ে হই যে আমরা পারবো না বা আমাকে দিয়ে হবে না, এবং আপনি দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে আছেন, ঠিক আছে। তবুও আপনার কেউ আপনাকে বলো না আপনি বাদ দিয়ে দাও, হয়ে করতো ছেড়ে দাও, তুমি বাকিদের মতো জীবনযাপন করো, কারণ কেন আপনার না চেষ্টা করে আপনি মুভ করলেন না আমি পারবো, বা আপনার ছোটোবেলা যে বিষয়টা বলতাম সেটা খুবই সুন্দর কোয়েশ্চেন করছেন। আসলে এটা বলতে গেলে আসলে একটু কান্নাও চলে আসে, কারণ আমার মাকে বলতেন মানুষ, অন্ধ ছেলে জন্ম করেছিস, কিছু করতে পারবে না, ও কী করবে, ওকে দিয়ে কী হবে, এরকম কথা বলতেন আমার মাকে অনেকে। বাবাকে বলতেন না তেমন একটা, কিন্তু মাকে অনেকে বলে দিত।
তারপর আমি যখন এই মানে পড়াশোনাও করতে পারিনি এক পর্যায়ে, তখন আমারও খারাপ লাগতো, নিজের মানুষ তো ঠিকই বলে, আমি কী করে খাবো, কী করে বাঁচবো, আমি আমার তো কিছু করার ওয়ে নেই। এক পর্যায়ে যখন পড়াশোনা স্টার্ট করলাম 12 সালে, তখন তো মানে সবাই অবাক যে অন্য ছেলে পড়ে কীভাবে, দেখতে তো পারে না, পড়াশোনা করে কীভাবে। এভাবে করে যখন আমি একে 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 কিন্তু বাগানে দেখেন, এক সময় আমাকে বাগান কিন্তু একরকম অবহেলিত বা উপহাসমূলক কথাবার্তা বলছে, হ্যাঁ, একরকম উপহাস করছে। কিন্তু যত দিনে দিনে এগোলাম, কিন্তু বাগানের উন্নয়নে একটা অবদান রাখার চেষ্টা করলাম। যেমন আমি বাগানে গীতা স্কুল পরিচালনা করলাম, আমার পরিচালনায় ছিল একটা কোচিং সেন্টার, আমি ওইখানে মেন্টর ছিলাম এক সময়। তারপরে আমাদের অনেক ছাত্রদেরকে আমি পড়িয়েছি, এখনও মানে তারা আমার কাছে এখনও মোটামুটি পড়াশোনা করে। তো এই যে পারবো না বিষয়টা, এই জিনিসটা আমার মধ্যে কখনো আসেনি, আমাকে পারতে হবে, এই জিনিসটা আমার মধ্যে সবসময় কাজ করতো যে আমাকে পারতে হবে। কারণ এমনও সময় গেছে আমি ক্লাস 8-এ থাকতে ক্লাস 10-এর স্টুডেন্ট পড়াইছি, অবাক লাগে, কিন্তু ক্লাস 10-এর স্টুডেন্ট পড়াইছি। এবং কীভাবে এই স্টুডেন্টগুলোকে পড়িয়েছি আমি, মানে আমি একটু ইংলিশে একটু দক্ষ ছিলাম তখন, তো যারা ইংলিশে ফেল করছে বা ইংলিশে কম দুর্বল উইক, তারা আমার কাছে একটু ইংলিশ বুঝতে আসে। ওই তখন থেকে আমার মানে স্টুডেন্ট পড়ানো স্টার্ট করা 2019 সালে, তখন আমি নিজেও ক্লাস 8। এমনকি আমি যখন 50+ স্টুডেন্ট পড়াই একটা কোচিং সেন্টার, তখন আমি ক্লাস 9-এ, তখন ক্লাস 10-এর স্টুডেন্ট পড়িয়েছি। তো ওই জিনিসটা আমার মাথায় আগে থেকেই কাজ করতো। আমি 10-এ থাকতে 10-এর স্টুডেন্ট পড়াইছি, আমি ইন্টারে থাকতে ইন্টারের স্টুডেন্ট পড়াইছি। কিন্তু আমাদের চা বাগানের ছোটো মানসিকতা এইরকম যে আমি নিজেই পারি না আরেকজনকে কী দেখাবো। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা বুঝলাম ওটা আরেকজনকে বুঝাতে আমার ক্ষতি কী, ইনফ্যাক্ট লাভ হচ্ছে। আমি ওই বিষয়টা বোঝাতে গিয়ে আমার মধ্যে আরও ক্লিয়ারিফিকেশন আসছে, আমি বিষয়টা নিয়ে আরও ক্লিয়ারিফাই হচ্ছে, আমার মধ্যে ওই বিষয়টা নিয়ে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। এই জিনিসগুলো আসলে আমার মধ্যে কাজ করতে, যার কারণে আজকে এই দারুণ। এমনি যখন আমি শুরু করলাম ইংলিশ শেখা, আমাকে বলতো তোর আমার তো বই চোখেরা চা বাগানের যে ইংলিশ শেখা মাথা ছিল এরকম অনেক কিছু। আজকে আমি এখানে আছি, তো আপনাদের উপরে অনেক অসাধারণ পরিকল্প। এবং আরেকটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, এখন আপনি এই পদে চলে আসছেন, আমি বিশ্বাস করি আপনি আরও ভালো কিছু করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। এখন আপনার মতো যারা আরও দৃষ্টি প্রতিবন্ধী আছেন বা আরও যারা চা বাগানের শিক্ষার্থীরা আছেন, তাদেরকে নিয়ে বা আপনার জীবনের লক্ষ্য নিয়ে কী পরিকল্পনা করছেন? আসলে এই কথাটা বলার সুযোগ দেওয়ার জন্য আরও একবার ধন্যবাদ। কারণ আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারা আমি বলি না যে শুধু দৃষ্টি প্রতিবন্ধী, সব ধরনের প্রতিবন্ধকতাই একটা বড় মানে চ্যালেঞ্জ সবার জন্য। তো আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী, আমরা দেখেন একটা এই পর্যন্ত আপনি বুঝতে পারলেন যে আমি কিন্তু বই একটা কিনে এনে আমি বইটা পড়তে পারি না, আমাকে আরেকজনের মাধ্যমে বইটা রেকর্ড করিয়ে তারপরে ওই বইটা পড়তে হয়। তারপরে আমি কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলে বা কোনো কিছু লেখার কাজ থাকলে আমি নিজে লিখতে পারি, আমাকে অন্যের সাহায্যে লিখতে হয়। তো আজকে যদি আমার দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য এরকম কোনো প্রযুক্তি বের করা মানে সম্ভব হইতো, যে মানে টেকনিক্যালি একটা টেকনোলজি যদি এরকম ডেভেলপ করা যাইতো যে তারাও মানে অন্যের সাহায্য ছাড়া, কারণ আমরা তো আজকে মানে যানবাহন বলেন, মোবাইল ফোন বলেন, মানে বিভিন্ন ডিভাইস আমাদের জীবনে প্রবেশ করে গেছে, আমরা এখন অনেক মানে লং টাইমের কাজটা অনেক শর্ট টাইমে করে ফেলছি। তো অনেক মানে লং প্রসেসের কাজটা অনেক শর্ট প্রসেসে বা অনেক হার্ড কাজটা, টাফ কাজটা অনেক ইজিলি করে ফেলছে। তো এই জিনিসগুলো যদি আমাদের ক্ষেত্রে একটু ইজি করা যেত, কারো মাধ্যমে যদি এই ধরনের কোনো টুল বা কোনো টেকনোলজি কোনো উদ্ভাবন করা যাইতো, ইনভেনশন করা যাইতো, আমার কাছে মনে হতো যে মানে এই বিষয়টা আমাদের ক্ষেত্রে অনেকটা মানে বড় মানে ইম্প্যাক্টফুল ভূমিকা রাখবে। আমি আমাদের অ্যাটলিস্ট দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আমি ওই জিনিসটা সর্বপ্রথম বলতে চাই। আর এমনিতে যারা প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সহযোগিতার পরিমাণটা যেন আরও বৃদ্ধি পায়, তাদেরকে যেন মানুষ আরও ওই আগ্রহটা দেয়, তাদের ইন্সপিরেশনটা যেন আরও বাড়ে, আমাদেরকে আরও সহযোগিতা করে যাক, এটাই আমার কামনা। খুব সুন্দর। এবং আমি আপনার সাথে কথা বলে আমার কিন্তু বিন্দু মানে মনে হচ্ছে না যে আপনার কোনো একটা সমস্যা আছে। আপনি যেভাবে কথা বলছেন, যে আমার সাথে মানে ইন্টারাক্ট করছেন, হ্যাঁ, এবং আপনার বাংলা খুবই চমৎকার। এটা কীভাবে আপনি বাংলাটা শুনে গেলেন? বাংলা
আর আপনি তো মনে হয় উড়িষ্যা কথা বলেন, রাইট? না, আমার মাতৃভাষা ওড়িয়া। হ্যাঁ। উড়িয়া, আমি দেশওয়ালি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বাংলা কি সুন্দর কথা বলছেন, এটা কীভাবে শিখেছেন? এটা শিখেছি বলতে আমি যখন ছোট থাকতে বাংলা বলতাম তখন তো আমি আমার মানে বাংলাটা এমনিতেই চলে আসতো, মানে কারণ মানে অনেকের সাথে বাংলায় কথা বলতে হতো। আর আসলে আমি ল্যাঙ্গুয়েজটাকে খুব ইজিলি ক্যাচ করতে পারি মোটামুটি। আমি ফ্লুয়েন্টলি হিন্দি বলতে পারি, আচ্ছা আচ্ছা আমি মোটামুটি ইংলিশ বলতে পারি, আচ্ছা আমি আহ, বলা যায় মানে টুকটাক ভাষা পারি। আমি চারটা ভাষা মোটামুটি পারি। আচ্ছা আচ্ছা তো ওই অনুযায়ী দেখতে গেলে বাংলার যে ডেভেলপটা হয়েছে এটা মেইনলি মৌলভীবাজার যাওয়ার পরে হয়েছে। মৌলভীবাজারে মানুষ আমাকে দেখা করলে বলতো তুমি সিলেটি বলতে পারো না, কিন্তু বাংলা শুদ্ধ বাংলা পারো। কারণ আমি সিলেটি হলেও আমি সিলেট অঞ্চলে কোনো মানে স্থানীয় কোনো জায়গায় তো নাই, যার কারণে আমি সিলেটি কিতা খাইরাম এগুলো আমরা পারি না, পুরানো যাইরাম এটা আসলে আমরা পারি না। আমাদের হয়েও না, আমি আমরা দেখেছি। হ্যাঁ আমি ওই অ্যাকসেন্টটা নিয়ে আসতে পারি না, তারা কই যায় না। হ্যাঁ, আমরা তো বলতে পারি না। আমি আসলে ওইটা পারি না। এইটাই। এটা একটা ফ্যাক্ট আমার ক্ষেত্রে। এইভাবে আমি বাংলাটা শিখি। এবং অবশিষ্ট আমি চাইবো, আমি ইংলিশ পড়াই, ঠিক আছে, ইংলিশ শেখা ছাত্রদেরকে, যারা আমাদের দেখেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন তাদেরকে, হ্যাঁ, একটু দুই কথা তাদের ক্যামেরার দিকে যে ইংলিশ নিয়ে দাদার সাথে আজকে দেখা, দাদা ইংলিশ শেখান। আসলে ইংলিশ নিয়ে যদি আমি বলবো, আমার ছোটোবেলায় ওই যে বললাম যে 2008 সালে আমি ভর্তি হয়েছিলাম, পরবর্তীতে আমার বন্ধু বান্ধবরা স্কুলে যাওয়া শুরু করলো, আমি করতে পারলাম না। তারা যখন প্রাইভেট টিউশনই করতে যেত, আমার পড়ালেখার ইচ্ছা ছিল এমন মানে এত পরিমাণে, আমি স্কুলে পড়ছি না কিন্তু তাদের সাথে প্রাইভেটে পড়তে যেতাম, তাদের সাথে প্রাইভেটে যেতাম। এবং তারা যখন ক্লাস করতো তখন যিনি পড়াতেন তিনি আমার কাকু হন, সুজন কাকু। আমাদের এখন উনি 9 নং ইউপি সদস্য আমাদের ইউনিয়নের। তো আমি মানে আমার কাকুকে মানে এরকম ছিল যে ওনার অ্যাকচুয়াল স্টুডেন্ট ওনাকে 2টা কোয়েশ্চেন করলাম, ওনাকে 4টা কোয়েশ্চেন করতাম। মানে আমি পড়ি না তবুও আমি ওইরকম কোয়েশ্চেন করতাম। কারণ ওনাকে জিজ্ঞেস করলাম, কাকু জাস্ট মিনিট, অর্থ কি? কাকু অফকোর্স অর্থ কি? কাকু অ্যাবসলিউটলি এটার অর্থ কি? মানে তখন কিন্তু আমার বয়স অ্যাপ্রক্সিমেটলি 7-8 হবে, 7 বছর 8 বছর। অলদো আমি পড়াশোনাও করি না, ওই যে মানে ইয়েতেও পড়াশোনা করি। তো সব কিছু মিলিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা না হলে আমার ইংরেজির প্রতি প্রচুর আগ্রহ ছিল। এক পর্যায়ে আমি ইংরেজিতে মানে রীতিমতো ভালো করে যাই। আমার মানে পিএসসি থেকে শুরু করে আমার এইচএসসি পর্যন্ত সবটাতেই এ প্লাস, ইংলিশে আর কি। তো ইংলিশে আমার আগ্রহটা খুব ছোটোবেলা থেকেই, কিন্তু একটা পর্যায়ে এসে আমার ইংলিশ নিয়ে মানে অনেক প্রবলেম ফেস করতে হলো। যখন রেকর্ড করিয়ে মানে বই পড়তে হলো আমাকে, তখন দেখা গেল যে ইংলিশ রেকর্ডের জন্য মানুষ পাই না। কারণ ইংলিশটা আগ্রহের একটা বিষয়, ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাকে ওইভাবে মানে প্রাধান্য দেওয়া হয় না। যেমন আমরা মাতৃভাষায় যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি বা রাষ্ট্রীয় ভাষায় যতটা মানে কমফোর্টেবল, আমরা ইংলিশে তেমন একটা ইয়ে না। আর ইংলিশ অনেকটা এমন হয়ে গেছে এখন, দাদার স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, ইংলিশটাকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ নেবেন, অ্যাজ এ স্টাডি না। কারণ আপনি যদি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে নেন তাহলে ইংলিশের যে ভয় ভীতিটা সেটা কেটে যাবে অনেকটা। আর আমি ঘরে গিয়ে আমাকে ব্যাকরণ শেখানো হতো, তাও তো আমি পারি। তবে হ্যাঁ, বেসিক গ্রামারটা জানা দরকার, যাতে রাইটিং স্কিলটা ভালো হয়। এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কি হয়, যত বেশি আপনি লিসেন করবেন, আমরা কিন্তু শুনতে শুনতে শিখছি। মা যখন বলতেন বলতো বাবা মা বল, তখন আমরা মা বলতে শিখলাম। আমরা কিন্তু শুনতে শুনতে অনেকটা শিখছি। আমরা যত বেশি মানে ইংলিশ, আমি বলি না ইংলিশ মুভি দেখেন, ইংলিশ ওয়েব সিরিজ দেখেন, আপনি ইংলিশ যেখান থেকে আপনি মানে সোর্স কালেক্ট করতে পারেন, আপনি হতে পারে ইংলিশ নিউজ পেপার, হতে পারে আপনি মানে কালেক্ট করেন, আপনি যেভাবে পারেন ইংলিশটাকে নিজের মধ্যে ধারণ করেন এবং চেষ্টা করবেন নিজের মধ্যে ওই কিউরিয়াসনেসটা রাখার। যে রাস্তায় হেঁটে যাচ্ছি, একটা পাতা পড়লো, পাতার ইংরেজি কি লিফ। আর হেঁটে যাচ্ছি, ওই মাঠে বাচ্চারা খেলা করছে, বাচ্চাদের ইংরেজি কি, চিলড্রেন্স, হাঁটার ইংরেজি কি, ওয়াক। মানে এইরকমভাবে চিন্তা ভাবনা রাখবেন। একসময় আমি করতাম, তাই বলে আমি আজকে একটু হলেও আমি বললাম যে পারি, এতো ধারণা অনেকটা হলেও পারি। তো এইরকম চিন্তা ভাবনা রাখবেন আর চেষ্টা করবেন যে জিনিসটাকে কাজে লাগানো। আজকে আপনি শিখছেন, কালকে অন্য আরেকজনকে শেখান, এইরকম মানে মন মানসিকতাটা রাখবেন। আর শিখে নিলেন বা ওইটাকে কাজে লাগানোর ওইরকম মানে মোটিভ না থাকলে শেখার ওই আগ্রহটা পাবেন।
এটুকু মানে বলবো। চমৎকার কথা বলেছেন। আসলে আপনার সাথে কথা বলছি আমি, আর আমার ভিতর দিয়ে যেমন একটা অন্যরকম একটা এনার্জি কাজ করছে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্যাট, বিকজ এটা আসলে অনেক অপূর্ব। আর যারা আমাকে দেখেন, আমি বলতে আর কি অজুহাত দেখাবেন? আপনার সামনে কোনো দাদা আছেন, হ্যাঁ, যিনি দেখতে পান না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, চান্স পেয়েছেন, তোমার যে জার্নিটা শুনলাম, আর কিসের অজুহাত দেখা? আপনার কাছে কী নেই? আপনি দেখতে পান, বই পড়তে পান, উনি বই অন্যজনকে পড়ায় নিজে শুনতে হয়। ওকে, এটাই বলতে চাই, প্লিজ যে যেখানে আমরা আছি, যতটুকুই আছি, বাগানে আছি, শহরে আছি, যেটুকুই আছি, ওইখান থেকে আস্তে আস্তে শুরু করলে আমরা একসময় ভালো কিছু করতে পারবো। তো তার জন্য দাদার মতো পরিশ্রম, ডেডিকেশন থাকতে হবে, লেগে থাকতে হবে। ঠিক আছে, এটা অনেক ভালো লাগা সাথে থ্যাংক ইউ সো মাচ। আমরা আশীর্বাদ করবেন। ঠিক আছে, অবশ্যই অবশ্যই প্রার্থনা করি ভাই, আমার জন্য করবেন। আচ্ছা, ধন্যবাদ।